তনয়া জানে না এখন তার ঠিক কী করা উচিত। আশ্রমের ছোট্ট ঘরটায় বসে সে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে সামনে রাখা কাঠের বাক্সটার দিকে। ঢাকনাটা খোলা। ভেতরে রাখা সরু সোনার চেনটা নরম আলোয় ঝিলমিল করছে। সেই আলো যেন চোখে লাগে না, বরং বুকের ভেতর কোথাও একটা তীক্ষ্ণ খোঁচা দিয়ে যায়। চেনটা যেন মুখ বেঁকিয়ে বলছে, আরও করো বিশ্বাস, এই রকমই হয় অতিরিক্ত বিশ্বাসের ফল। তনয়া চেনটা হাতে তুলে নেয়। বয়সের ছাপ পড়া আঙুলে ধাতব শীতলতা ছড়িয়ে পড়ে। কত বছর পর আবার এই চেন, অথচ এই চেন দিয়ে শুরুটা যেমন ছিল, শেষটা যে এমন হবে কোনোদিন ভাবতে পারেনি সে। উত্তর কলকাতার এক রক্ষণশীল মুখার্জি পরিবারে জন্ম তনয়ার। সেই সব পরিবারের মতোই, যেখানে অলিখিত নিয়মই ছিল আসল নিয়ম। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে, এই কথার মানে ছিল আলাদা ইচ্ছের কোনো মূল্য নেই। আর পরিবারের ছেলেদের কথাই শেষ কথা, এটা শুধু বলা হতো না, অক্ষরে অক্ষরে পালন করা হতো। মা বাবা, দাদা, জ্যাঠু, জ্যাঠিমা, জ্যাঠুর 2 মেয়ে আর ঠাকুরদা সব মিলিয়ে ছিল বিশাল সংসার। ঠাকুরদা মারা যাবার পর জ্যাঠু পরিবারের বড় কর্তা হলেও বাস্তবে বাড়ির অলিখিত কর্তা ছিলেন তনয়ার বাবা। একমাত্র বংশাধিকারীর পিতা হওয়ার সুবাদে তার কথাই শেষ কথা ছিল। জেঠু অনেক সময় নিজের নিয়ম বদলে নিতেন, বিনা প্রতিবাদে। এই বাড়িতে মেয়েদের আলাদা কোনো পরিচয় ছিল না। তনয়া হোক বা জেঠুর 2 মেয়ে, সবার জন্য ভবিষ্যৎ একটাই। যতটা পড়াশোনা করলে ভালো পাত্র পাওয়া যায়, ততটাই যথেষ্ট। বিয়ের পর মেয়েরা নিজের সংসার করবে, তখন আর এই পরিবারের কোনো দায় তাদের থাকবে না। তনয়া ছোট থাকতেই জেঠুর বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে সে নিজের সংসারে এতটাই ডুবে গিয়েছিল যে কবে শেষবার মুখার্জি বাড়িতে এসেছিল তনয়া ঠিক মনে করতে পারে না। ছর্দিই ছিল তনয়ার একমাত্র আশ্রয়, সব আনন্দ, সব দুঃখে যার পাশে পাওয়া যেত তাকে। আজও তনয়ার মনে পড়ে, ছর্দির জন্যই প্রথম মুখার্জি বাড়িতে কোনো মেয়ের জন্মদিন পালন করা হয়েছিল। জেঠু আর বাবা বাধ্য হয়েছিলেন ছোট্ট তনয়ার জন্য নতুন জামা কিনতে। সেদিন মাছের মুড়োটা পেয়েছিল তনয়া। মায়ের মুখে সেদিন যে হাসি ছিল, সেটা অন্য দিনের থেকে আলাদা। আর জেঠিমা যখন তনয়াকে পায়েস খাওয়াচ্ছিলেন, আনন্দে চোখের জল ধরে রাখতে পারেননি। কখনো মেয়ের জন্মদিন পালন করতে না পারার কষ্ট আজও তনয়া যেন বুঝতে পারে। এইভাবেই মাঝে মাঝে পরিবারের নিয়ম ভেঙে তনয়া আর তার ছর্দি বড় হয়ে উঠছিল। সময়ের সঙ্গে সঙ্গে তনয়ার সৌন্দর্য যেন সকলকে ছাপিয়ে যাচ্ছিল। মুখার্জি বংশে বরাবরই রূপসী মেয়েরাই বউ হয়ে আসে, আর তনয়া ছিল সেই রূপের জীবন্ত উদাহরণ। অন্যদিকে ছর্দির সৌন্দর্য ছিল শান্ত, গভীর দিঘির জলের মতো। তনয়া যখন উচ্চ মাধ্যমিক পাশ করল, ততদিনে ছর্দির কলেজে 1 বছর কেটে গেছে। দিদির সঙ্গে প্রথম কলেজে এসে তনয়া চমকে গিয়েছিল। কো এডুকেশন কলেজ, ছেলে মেয়ের এমন মেলামেশা সে আগে দেখেনি। ছর্দির জেলেই এই কলেজে ভর্তি হওয়া। বিজ্ঞানে এত ভালো ছিল সে যে জেঠু আর বাবা বাধ্য হয়েছিলেন নিয়ম ভাঙতে। কলেজে যাতায়াতের সময় কখনো জেঠু, কখনো বাবা, আবার কখনো দাদা সঙ্গে যেত। দাদা যদিও 2 বার ফেল করার পর ছর্দির সঙ্গে একই ক্লাসে পড়তে বাধ্য হয়েছিল। কলেজে সে ছিল একরকম ত্রাস, নিজের দলের ছেলেদের নিয়ে অলিখিত দাদাগিরি চালাত। তনয়া জানত দাদা ইচ্ছে করেই পাশ করছে না। পড়ার নামে বাবার কাছ থেকে টাকা ওড়ানোর স্বাধীনতা আর কলেজে ক্ষমতা দেখানোর সুযোগ, এ দুটো ছাড়তে সে রাজি নয়। এই সব ভাবার সুযোগ অবশ্য তনয়ার বেশি দিন ছিল না। অসম্ভব সুন্দরী তনয়া কলেজ সোশ্যালে যখন পরিষ্কার ইংরেজিতে ডিবেট করল, তখন ছাত্রছাত্রীদের পাশাপাশি অনেক প্রফেসরের চোখও তার দিকে ফিরে গেল। সেই সময় তার আলাপ হয় কলেজের অঙ্কের নতুন অধ্যাপক উৎপল ব্যানার্জির সঙ্গে। দিদির ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকত তনয়া। একদিন ক্লাস শেষে উৎপলবাবু তাকে ডেকে বলেছিলেন, তুমি সেদিন খুব ভালো ডিবেট করেছিলে, তবে আরও বই পড়তে হবে, দরকার হলে আমাকে বলবে। অঙ্কের স্যার থেকে সাহিত্যের সাহায্য, এই অদ্ভুত মিলটাই ধীরে ধীরে টান তৈরি করেছিল। সময়ের সঙ্গে সঙ্গে কথাবার্তা বাড়ল। ছর্দির কলেজ শেষ হয়ে গেল, দাদাও পাস করল। তনয়া একা কলেজে যেতে শুরু করল। বাইরে দেখা হওয়া, দীর্ঘ আলাপ, সব মিলিয়ে তনয়া বুঝে ফেলেছিল সে ভালোবেসে ফেলেছে উৎপলকে। একদিন উৎপল তাকে নিজের বাড়িতে নিয়ে গেল।
বাবাহীন সংসার, মাই সব। তনয়াকে দেখে উৎপলের মা তাকে বুকে টেনে নিয়ে গলায় একটা সোনার চেন পরিয়ে বলেছিলেন, মা, অপেক্ষায় আছি তোমার। আর একটা বছর মা, তারপর ওর বাবার সাথে কথা বলতে যাব আমরা, বলে উঠল উৎপল। কিন্তু সব সুখ বেশি দিন টেকেনি। সেদিন উৎপলের বাড়ি থেকে ফিরে তনয়ার পা যেন মাটিতে পড়ছিল না। বুকের ভেতর আনন্দটা এমনভাবে উপচে উঠছিল যে কাউকে না বললে দম বন্ধ হয়ে আসছিল। বাড়ি ফিরেই ছোড়দিকে পেয়ে সব কথা এক নিঃশ্বাসে বলে ফেলেছিল সে। উৎপলের মা কিভাবে তাকে আপন করে নিয়েছেন, গলায় চেন পুড়িয়ে দিয়েছেন, ভবিষ্যতের আশ্বাস দিয়েছেন। ছোড়দি চুপ করে শুনছিল, মুখে কোনো উচ্ছ্বাস ছিল না, কিন্তু তনয়া তখন তা লক্ষ্য করার মতো অবস্থায় ছিল না। এদিকে ছোড়দির নিজের জীবনেও তখন বড় পরিবর্তনের সময়। তার বিয়ের কথা প্রায় পাকা। পাত্র কলকাতার এক নামী জায়গায় চাকরি করে, পরিবারও যথেষ্ট প্রতিষ্ঠিত। মুখার্জি বাড়িতে তাই তখন ব্যস্ততার শেষ নেই। কেনাকাটা, আত্মীয় স্বজনের যাতায়াত, ফোনের পর ফোন। এই ভিড়ের মধ্যেই তনয়া ধীরে ধীরে আড়ালে চলে যাচ্ছিল। বাড়ির কাজে সাহায্য করা, অতিথিদের সামলানো, সব মিলিয়ে তনয়ার কলেজে যাওয়া অনিয়মিত হয়ে পড়ে। পরীক্ষার প্রস্তুতিও ঠিকমতো হচ্ছিল না। একদিন খুব দরকারে তনয়া কলেজে যায় অ্যাডমিট কার্ড আনতে। কলেজ গেটের কাছে পৌঁছেই সে থমকে যায়। কলেজের সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে। কয়েকজন পুলিশ ভেতরের দিকে যাচ্ছে। চারদিকে অদ্ভুত একটা চাপা উত্তেজনা। ছাত্রছাত্রীরা দল বেঁধে ফিসফিস করছে। তনয়ার বুকের ভেতর হঠাৎ করে অজানা আশঙ্কা দানা বাঁধে। সে তাড়াতাড়ি নিজের কাছের বন্ধু সোহিনীকে খুঁজে বের করে। সোহিনীর মুখটা সেদিন অস্বাভাবিক ফ্যাকাশে। কি হয়েছে রে? পুলিশ কেন এসেছে? কাপা গলায় প্রশ্ন করে তনয়া। সোহিনী একটু ইতস্তত করে, তারপর নিচু স্বরে বলে, তুই জানিস না, উৎপল স্যারের নামে থানায় ডায়েরি হয়েছে। তনয়ার মাথার ভেতর যেন হঠাৎ করে কিছু একটা ভেঙে পড়ে। কি ডায়েরি? কেন? প্রশ্নটা বেরোয় অস্ফুট স্বরে। সোহিনী তাকে কলেজের এক কোণে নিয়ে গিয়ে বলে, উৎপল নাকি তার চেনা এক মেয়েকে প্রায়ই বাড়িতে ডাকত, যখন তার মা বাড়িতে থাকতেন না। সেই মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল সে। কাল সেই মেয়েটি বিয়ের কথা তুলতেই উৎপল নাকি তাকে মারধর করে। আজ সকালে মেয়েটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছে। এক একটা কথা তনয়ার কানে ঢুকছিল, কিন্তু বিশ্বাস হচ্ছিল না। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, এটা হতে পারে না, উৎপল এমন মানুষ নয়। দেখে বোঝা যায় না রে, উৎপল স্যার এতটা শয়তান? অজান্তেই বলে ওঠে তনয়া। সোহিনী দীর্ঘশ্বাস ফেলে বলে, আমরাও বিশ্বাস করতে পারছি না, কিন্তু পুলিশ তো এমনি এমনি আসে না। তনয়া আর কোনো কিছু কথা শোনার ক্ষমতা রাখেনি। অ্যাডমিট কার্ড নেওয়ার কথা ভুলে গিয়ে কোনো রকমে বাড়ি ফিরে আসে। শরীরটা যেন অবশ হয়ে গিয়েছিল। ঘরে ঢুকেই সে ছোড়দির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। কিরে, কি হয়েছে তোর? উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে ছোড়দি। তনয়া ধীরে ধীরে সব কথা বলে। এক একটা শব্দ বলার সঙ্গে সঙ্গে বুকের ভেতরের বিশ্বাসটা যেন চুরমার হয়ে যাচ্ছিল। ছোড়দি চুপ করে শুনছিল, তারপর একটু থেমে বলল, আমারও কেমন সন্দেহ হয়েছিল তনু, কিন্তু ঠিক জানতাম না বলে কিছু বলিনি। তারপর দৃঢ় গলায় যোগ করল, উৎপলের চরিত্র ভালো নয়। এই ঘটনা জানার পর এই বাড়ি থেকে কেউই আর ওকে মানবে না, তুই ওকে ভুলে যা। তনয়া মাথা নেড়ে বলে উঠেছিল, না ছোড়দি, আমি ওকে বিশ্বাস করি, আমি শেষটা পর্যন্ত দেখব। কিন্তু সেই শেষ আর দেখা হয়নি। উৎপলকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পরই তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ছেলের এই অপমান, এই অভিযোগ সব মিলিয়ে মানসিক আঘাত সহ্য করতে পারেননি তিনি। কোনো চিকিৎসার সুযোগ না দিয়েই অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুতে উৎপল পুরোপুরি ভেঙে পড়ে। জেলের ভেতরে বসে নিজেকেই দায়ী করতে থাকে সে। মায়ের মৃত্যুর বোঝা আর সমাজের ঘৃণার ভার দুটো একসঙ্গে বহন করতে না পেরে একদিন জেলের মধ্যেই আত্মহত্যা করে উৎপল। আর যেই মেয়েটি থানায় ডায়েরি করেছিল সে হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যায়। কোনো সাক্ষী নেই, কোনো অভিযোগকারী নেই, ফলে কেসটা ধীরে ধীরে ধামাচাপা পড়ে যায়। এই সব ঘটনার পর মুখার্জি বাড়ির পরিবেশের বিশেষ কোনো বদল হয়নি। ছোড়দির বিয়ে ঠিক সময়েই হয়ে যায়। বিয়ের পর প্রথমে অন্য রাজ্যে, তারপর ধীরে ধীরে অন্য দেশে চলে যায় সে। বিদায়ের সময় তনয়ার মাথায় হাত রেখে শুধু বলেছিল, নিজের খেয়াল রাখিস তনু। অনেক চেষ্টা করেও তনয়ার বাবা মা আর মেয়েটাকে বিয়ে দিতে পারেননি। প্রথম দিকে তারা ভেবেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে।
একবার ভাঙলে আবার নতুন করে সম্বন্ধ আসবে, এই আশাতেই তারা বারবার আত্মীয়-স্বজন, ঘটক, পরিচিতদের কাছে গিয়েছিলেন। কিন্তু যতবারই সম্বন্ধ এসেছে ততবারই অদৃশ্য কোনো কারণে তা ভেঙে গেছে। কখনো পাত্রপক্ষ হঠাৎ পিছিয়ে গেছে, কখনো বা সামান্য কথার ভুল বোঝাবুঝিতে সব শেষ হয়ে গেছে। তনয়া কিছু জিজ্ঞেস করত না, আবার বাবা মাও তাকে কিছু বলতেন না। কিন্তু ঘরের বাতাসে একটা চাপা অস্বস্তি ক্রমশ জমে উঠছিল। প্রতিবেশীদের ফিসফিসানি, আত্মীয়দের কৌতূহলী দৃষ্টি সব মিলিয়ে তনয়া বুঝতে পারত তার অবিবাহিত থাকা এখন পরিবারের কাছে বোঝা হয়ে উঠেছে। এই সময়েই তনয়ার দাদা আর অপেক্ষা করেনি, সে নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। বৌদি বাড়িতে পা রাখার পর থেকেই মুখার্জি বাড়ির পরিবেশ বদলে যেতে থাকে। তার স্বভাব ছিল চড়া, গলা ছিল তীক্ষ্ণ। সামান্য বিষয়েও চিৎকার, ঝগড়া এগুলো ধীরে ধীরে নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়ায়। পাড়া প্রতিবেশীদের কাছে মুখার্জি বাড়ি নতুন করে পরিচিতি পায় বৌদির স্বভাবের জন্যই। তনয়া এইসবের মধ্যে নিজেকে আরও গুটিয়ে নিতে থাকে। বৌদির সঙ্গে তার কোনোদিনই তেমন সম্পর্ক গড়ে ওঠেনি। দাদাও ধীরে ধীরে বদলে যাচ্ছিল। বউয়ের কথাই তার কাছে মুখ্য হয়ে উঠেছিল। বোনের দিকে তাকানোর সময় বা ইচ্ছেটুকু দুটোই যেন কমে যাচ্ছিল। অবিবাহিত মেয়েকে সমাজে থিতু করতে না পারার কষ্ট বাবা মাকে ভেতরে ভেতরে ক্ষয় করে দিচ্ছিল। শেষ বয়সে এসে তনয়ার বাবা উপলব্ধি করেছিলেন বংশপ্রদীপ পুত্র বলে যাকে তিনি এতদিন ভরসা করে এসেছেন, সেই ছেলেটি আসলে কতটা স্বার্থপর। নিজের সংসার, নিজের স্বাচ্ছন্দ্য ছাড়া আর কিছুই তার চোখে পড়ে না। বাবা বুঝে গিয়েছিলেন তাদের অবর্তমানে তনয়ার দিকে তাকানোর মানুষ তার এই দাদা বৌদি হবে না। এই উপলব্ধি থেকেই একদিন তিনি সিদ্ধান্ত নেন তনয়ের ভবিষ্যতের জন্য কিছু করে যাওয়ার। নিজের জমানো টাকা থেকে একটা মোটা অঙ্কের অর্থ তিনি তনয়ার নামে করে দেন। কাউকে কিছু না বলেই কাজটা করেছিলেন। শুধু তনয়াকে ডেকে বলেছিলেন, এটা তোর নিজের জন্য রাখিস, জীবনে কখনো দরকার পড়লে যেন কারোর দিকে তাকাতে না হয়। তনয়া সেদিন কিছু বলতে পারেনি। বাবার চোখের দিকে তাকিয়ে সে বুঝে গিয়েছিল এই টাকা শুধু আর্থিক নিরাপত্তা নয়, এটা একজন বাবার শেষ আশীর্বাদ। এদিকে ছোড়দিও ধীরে ধীরে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিল। বিয়ের পর প্রথমে অন্য রাজ্যে, পরে বিদেশে চলে যাওয়ার পর তার আসা যাওয়া কমে যায়। শুরুতে বছরে একবার হলেও আসত, কিন্তু জেঠু জেঠিমা মারা যাওয়ার পর সেই যোগাযোগটুকুও প্রায় বন্ধ হয়ে যায়। ফোন, চিঠি সবই কমতে কমতে একসময় থেমে যায়। সময় এগিয়ে যায় নিজের নিয়মে। একদিন তনয়ার বাবা চলে যান, কিছুদিন পর মাও। মুখার্জি বাড়ির বিশাল অট্টালিকাটা তখন তনয়ার কাছে আরও ফাঁকা, আরও নিষ্ঠুর মনে হতে থাকে। দাদা বৌদি তাদের নিজেদের সংসারে ব্যস্ত। তনয়ার থাকার জায়গা থাকলেও থাকার মতন মন আর ছিল না। একদিন হঠাৎ করেই তনয়া সিদ্ধান্ত নেয় এই বাড়িতে আর নয়। সে মুখার্জি বাড়ি ছেড়ে চলে যায় এক ছোট্ট আশ্রমে। শহরের প্রান্তে নিঃশব্দ এক জায়গায় সেই আশ্রম। সেখানে কেউ প্রশ্ন করে না, কেউ অতীত খোঁজে না। ব্যাংকে রাখা টাকার সুদে আর আশ্রমের সাধারণ জীবনযাত্রায় ধীরে ধীরে তার দিন কাটতে থাকে। দাদা বৌদি কোনো খোঁজই রাখে না, তনয়াও আর আশা করে না। শুধু ছোড়দিকে কি মনে করে নিজের আশ্রমের ঠিকানাটা সে একসময় পাঠিয়েছিল। হয়তো ভেতরের কোথাও তখনও একটা বিশ্বাস বেঁচেছিল। আর আজ প্রায় ৪৫ বছর পর সেই বিশ্বাসেরই যেন প্রতিধ্বনি ফিরে আসে। বিদেশে থাকা ছোড়দির নামেই তনয়ের কাছে একটি বাক্স আসে। চেনা হাতের লেখা, পুরনো ঠিকানা সব দেখে তনয়ার বুকের ভেতর অদ্ভুত একটা কাঁপন ধরে। বাক্সটা খুলে সে দেখে ভেতরে রাখা আছে সেই সরু সোনার চেন, যেটা প্রথমবার উৎপলের মা তাকে পরিয়ে দিয়েছিলেন, যেটা হারিয়ে যাওয়ার পর তনয়া কত দিন খুঁজেছিল। চেনটার স্পর্শে অতীত যেন এক ঝটকায় ফিরে আসে। আর ঠিক তখনই সে লক্ষ্য করে চেনটার নিচে ভাঁজ করা একটা চিঠি রাখা। কাগজটা তুলে নিতেই তার হাত কেঁপে ওঠে। চিঠির ওপরে লেখা, ছোড়দির হাতের লেখা। চিঠিটা খুলে পড়তেই প্রথম লাইনটাই তার বুকের ভেতর আঘাত করে। ক্ষমা করিস তনু আমাকে। যখন চিঠিটা পাবি তখন আমি হয়তো থাকব না। ক্যান্সারের শেষ স্টেজ। মনে হলো একবার নিজের শেষ সময়ে এসে স্বীকার করে যাই নিজের স্বার্থপরতা। ছোটবেলা থেকে তোর জন্য লড়েছি আমি না লড়লে তুই কিছু পেতিস না, পাবি না, এইটাই জেনে আমার খুব গর্ব হতো। আমি না দিলে তুই কিছু পাবি না, এই ভাবনাটাই আমাকে শক্তি দিত।
কিন্তু যখন কলেজে গেলি সেদিন বুঝলাম তুই আমার চেয়ে অনেক রূপসী, আর রূপটাও দরকার। কিন্তু যখন তোর প্রেমে উৎপলও পড়ল, তখন সহ্য হলো না। উৎপল, যাকে আমি তুই আসার আগে থেকে ভালোবেসেছি, সে কেন তোকে ভালোবাসবে? সামান্য সাহিত্যের ছাত্রী তুই, তোর চেয়ে অনেক বেশি আমি পড়াশোনায় ভালো। শুধু রূপসী বলেই তোকে ওর মনে ধরেছে, আমার মনে হলো। আমাকে চোখেও পড়েনি ওর। তনয়ার চোখের সামনে ভেসে ওঠে সেই দিনগুলো, কলেজের বারান্দা, অঙ্কের ক্লাস, উৎপলের মৃদু হাসি। সে কোনোদিন ভাবেনি এই ভালোবাসার ত্রিভুজে সে অজান্তেই নিজের দিদির শত্রু হয়ে উঠেছে। জানিস তনু, অনেক চেষ্টা করেছিলাম ওর কাছে যাবার, কিন্তু বড্ড ভালোবাসত ও তোকে। আমি ছিলাম শুধু ওর কাছে তোর দিদি আর ওর এক ছাত্রী। যেদিন ওর মাও তোকে মেনে নিল, সহ্য করতে পারলাম না। নিজের জমানো সব টাকা দিয়ে একটা মেয়েকে ভাড়া করলাম ওর বিরুদ্ধে যাওয়ার জন্য। কিভাবে এটার সন্ধান পেয়েছিলাম জিজ্ঞেস করিস না। যে করেই হোক চেয়েছিলাম ওর বদনাম হোক, কখনো যেন ও তোর সামনে না আসতে পারে লজ্জায়। কিন্তু বিশ্বাস কর তনু, আমি ভাবিনি ও নিজেকে শেষ করে দেবে। ভেঙে পড়েছিলাম, তারপর মনে হলো তোর জন্যই হলো। এই সবের জন্য তুই দায়ী। আমি আমার ভালোবাসা পেলাম না তোর জন্য, তাই তো যতবার কোনো বিয়ের সম্বন্ধ এসেছে আমি গোপনে সেটা ভেঙে দিয়েছি। এখনও আমাদের সমাজে একটা উড়ো কথা, একটা মিথ্যে কুৎসা খুব সহজেই লোকে মেনে নেয় কোনো মেয়ের সম্পর্কেই। প্রমাণ দরকার হয় না, তাই আমার কোনো অসুবিধাই হয়নি। তারপর তুই আশ্রমে চলে গেলি, খুব খুশি হয়েছিলাম। বেশ হয়েছে, থাক একা একা। নিজে আমি অলোকেশের সাথে ঘুরে বেড়াতাম নানা জায়গায়, স্বার্থপরের মতো। বিশ্বাস কর, মনেও পড়েনি তোর কথা। ভুলে গেছিলাম তুই আমার ছোট বোন। যখনই মনে হতো তুই একা আছিস, খুব ভালো লাগত। অলোকেশের মৃত্যুর পর প্রথমবার বুঝলাম তোর কষ্টটা, একা থাকার কষ্ট, সব আপনজন থেকেও স্বার্থপরের মতো কেউ পাশে না থাকার কষ্ট। আমার স্বার্থপরতার গরল কিভাবে তোর জীবনটাকে নষ্ট করে দিয়েছে বুঝতে পারলাম তখনই। আর এই চেনটা আমিই সরিয়ে রেখেছিলাম, ফেরত দিলাম। ক্ষমার যোগ্য নই, তবুও বলবো, যদি পারিস ক্ষমা করিস তনু, তোর এই স্বার্থপর ছোড়দিকে, যে কখনোই তোর আপনজন হতে পারল না, শুধুই হয়ে রইল একজন স্বার্থপর অমানুষ। হাতে চেনটা নিয়ে তনয়া বসে রইল শূন্য দৃষ্টিতে, চোখে জল জমে উঠল। নিজের এত বছরের একাকিত্ব, প্রত্যাখ্যান, ভাঙা স্বপ্ন, সবকিছুর পিছনে যে একজন এত প্রিয় একটা মুখ আছে তা সে বিশ্বাস করতে পারছিল না। আশ্রমে তখন কেউ যেন গিয়ে উঠেছে, এমন মানুষ পেলাম না রে যে আমায় ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসাইলাম, কেউ মুছে দিল না, হায়রে মুছে দিল না। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।